এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত সিগারেট খাচ্ছ? এমনি। টেনশন হচ্ছে? কেন? অফিসার হঠাৎ করে ডেকে পাঠালো তাই। না, সেসব নিয়ে আমার কোনো টেনশন নেই। আসলে একটা প্রডিউসারের পার্টি ছিল, আর তাতে তোমার যদি বিশেষ কোনো কাজ থাকে তাহলে যাও, আমি সামলে নেব। কিন্তু উনি তো আমাকে ডেকেছেন, আর আমাকেই বা যাকে ম্যানেজ করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। প্রয়োজনে একটা ফোন করো। চলে যাচ্ছেন? না মানে আমার একটা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু আপনাকে যে আমার ভীষণ দরকার। চলুন ভেতরে যাওয়া যাক। আসুন। সেই সুদার কোনো খোঁজ পেলেন? এখনো পাওয়া যায়নি, তবে ইনভেস্টিগেশন চলছে। আমাকে হঠাৎ করে ডাকা হলো কেন, জানতে পারলে ভালো হতো। কিছু প্রশ্ন, কিছু কথা শোনার জন্য। তবে মিসেস রায়কে এই মুহূর্তে একটা জিনিস আমি দেখাবো। দেখুন তো আইডেন্টিফাই করতে পারেন কিনা। তবে দেখাবার আগে আমি একটা কথা বলবো। ইদানিং একটা কথা আমায় খুব ভাবায়। পৃথিবীর শ্রেষ্ঠতম জীবের নাম মানুষ। পৃথিবীর আশ্চর্যতম জীবের নাম মানুষ। পৃথিবীর নৃশংসতম জীবের নাম মানুষ। এটা চিনতে পারেন? যেখানে জিনিস সেখানে রাখবে, সবসময় অন্য জায়গায় রাখো। ঠিকভাবে রাখতে পারো না? জানি আমাকেই রাখতে হবে, তাই না? সারাক্ষণ কি এমন লেখো বলো তো? সারাক্ষণ কি এমন লেখো? মনের কথা। মনের কথা? এটা আপনার কাছে মানে এই ডায়েরিটা আপনার কাছে এলো কি করে? এটা ওই ব্যাগেই ছিল। কিন্তু আমরা যখন ব্যাগের জামা কাপড়গুলো শীর্ষের বলে আইডেন্টিফাই করি, তখন আপনি ডায়েরির কথা বলেননি। ডিপার্টমেন্ট চায়নি, ইনভেস্টিগেশনের স্বার্থেই চায়নি। যাই হোক, কেসটা প্রায় গুটিয়ে ফেলেছি আমরা। শেষ কয়েকটা ধাপ মাত্র বাকি। বর্তমানে যেটা দরকার সেটা হলো, এটা কি শীর্ষেন্দুবাবুর লেখালেখির ঘর? না, ঠিক তা নয়। যখন এ ঘরে ওর স্টুডেন্ট মানে ওর গ্রুপের ছেলেমেয়েরা আর প্রোডাকশনের লোকেরা বেশি ভিড় হয়ে যেত, তখন ওই ঘরটাকে অফিস হিসেবে ব্যবহার করত। ভালোই হলো। এই ডায়েরিটা আমি এখানেই পড়ব।
অসম্ভব, আমি এটা করতে দেব না। শীর্ষক কোনোদিনও চাইনি এই ডায়েরিটা কেউ পড়ুক। আশ্চর্য ব্যাপার, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, একজন মানুষের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে কেন আপনারা টানাহেঁচড়া করছেন? ইনভেস্টিগেশনের স্বার্থে একটু টানাহেঁচড়া তো করতে হয় অভিজ্ঞবাবু। বলা তো যায় না, কেঁচো খুঁড়তে সাপও বেরিয়ে পড়তে পারে। আপনি কিন্তু ভুল করছেন। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো রকম অন্যায় আমি করব না। একটা মানুষ হঠাৎ করে আমাদের সবার মধ্যে থেকে নিখোঁজ, কোথায় গেল, কেন গেল, বহু প্রশ্ন। কিন্তু কোনো উত্তরই আমাদের জানা নেই। এ যেন অন্ধকারে হাতড়ে মরা। তবে ডায়েরিটা পড়তে পড়তে আমার মনে হয়েছে, অন্ধকারে আলো ফেলার এর চেয়ে সহজ পথ আর নেই। যাই হোক, ডায়েরিটা পড়ার আগে আমার একটা ইচ্ছে আছে। মনের আলো আধারি থেকে ছিটকে বেরিয়ে আসা কিছু কথাই তো এই ডায়েরি। তাই আমি এটা একটু আলো আধারির মধ্যেই পড়তে চাই। বেশ একটা হিচকক মার্কা ফিল্মি পরিবেশ গড়ে উঠেছে। আমার প্রথম কাজ শেষ, এবারে দ্বিতীয় কাজ। যেদিকে তাকাও শুধু সবুজ আর সবুজ। চারধারে শালবনের সারি, শালবনের ফাঁক দিয়ে এঁকে বেঁকে নদীর মতো বয়ে যাচ্ছে একটি লাল মাটির রাস্তা। এই শালবন পেরিয়ে আমাদের বাড়ি। বাবার হাত ধরে প্রায় ঘুরতে আসতাম এখানে। আমার শৈশব, আমার কৈশোর বড় মধুর। 1971, 11ই নভেম্বর বাবা খুন হলেন। আমাকে দিয়ে জোর করে মুখাগ্নিটা আমি মানতে পারিনি। প্রিয় মানুষের মুখে আগুন দেওয়া যায়? 1982 এই বন পেরিয়ে একটা শহরের বাসে মা আমায় তুলে দিয়েছিলেন। মাত্র 2 বছর, 1984 আবার এই গ্রামে ফিরে আসা। মা চলে গেলেন, একটা অদ্ভুত অন্ধকারে হারিয়ে গেলেন। এমন অন্ধকার যার কোনো কুল কিনারা হয় না। এই যে হঠাৎ করে কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? হ্যাঁ, কেমন আছেন আপনি? এই বেঁচে পড়তে কোনো রকমে আছি বলতে পারো। তা আমার সঙ্গে যে তোমার কথা হয়েছিল যে তুমি কলেজ থেকে পাশ করে বেরিয়ে আমার ইয়েতে জয়েন করবে, কি হলো? তুমি তো আর এলে না, একেবারে হাওয়া হয়ে গেলে। হ্যাঁ, মনে হচ্ছে দিব্যি ভালো কোনো চাকরি বাকরি জুটিয়েছ। হ্যাঁ, ওই রকমই আর কি। আমার একটা প্রেস আছে, সেটাকে ঠিক মানে সাধারণ প্লেস বলে ধরো না। মানে আমরা এই বিয়ের কার্ড, হাবি জাবি, হ্যাঁ, এসব ছাপি না। আমরা ভালো ভালো লেখকের লেখা উপন্যাস, গল্প এইসব বই আকারে প্রকাশ করি। অনেকটা একটা প্রকাশনা সংস্থাই বলতে পারো, ছোটোখাটো। কি চলবে? চলতেই পারে। হ্যাঁ,
চলো, চা খেতে খেতে কথা বলা যাবে। তবে একটা কথা, আবার হাওয়া হয়ে যাবে না তো? মন দিয়ে কাজ করবে, হ্যাঁ? চলো 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 চলো। মানিকদা একটা অদ্ভুত মানুষ। কলেজের লিটল ম্যাগাজিন ছাপতে গিয়ে আলাপ হয়েছিল। থিয়েটারের নেশা আছে ভদ্রলোকের, দেখান না করা। মানিকদার কাছে কাজ করতে গিয়ে বুঝেছিলাম মানিকদার উদ্দেশ্য ছিল অন্য। মানিকদার থিয়েটারের ছেলে দরকার। ঘটনাচক্রে একদিন পৌঁছে গেলাম মানিকদার থিয়েটার দলে। অবাক হলাম, আমার পূর্ব পরিচিত মুখগুলোই দেখছি এখানে। এতদিন একসাথে কাজ করেছি, কিন্তু এরাই যে মানিকদার নাট্যকর্মী সে তো আগে বুঝিনি। একদিন, দুদিন, 3 দিন, দেখতে দেখতে সপ্তাহ, মাস, বছর অদ্ভুতভাবে জড়িয়ে গেলাম আমি। অভিনয়টা কেমন যেন আমার সব একাকিত্ব কাটিয়ে দিল। শুরু হলো একটা অন্য জীবন। কেউ যদি না থাকে তবু এগিয়ে যেতে হবে, হ্যাঁ? দরকার হলে একা। আরে এ কি গরম লাগছে কেন? হ্যাঁ, এই ফ্যানটা চালিয়ে দে না। পাখা তো চলছে স্যার। ও, পাখা চলছে না? তাহলে বলছিলাম যে চলার আদর্শ। ইস, পাখা চলছে কিন্তু কিরকম অন্ধকার 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 লাগছে কেন এত? না, পাখা আলো জ্বলছে না। শীর্ষ এটা ধরতো। হ্যাঁ, খাতাটা দিন। কি হয়েছে মানিকদা? মানিকদা, আরে পেটটা টল না। মানিকদা, আমি বলছিলাম মনে রাখিস, show must go on. সময় কেন জানি না সে বারবার আমার সাথে এমনটাই করেছে। কিছু বোঝার আগেই সব অন্ধকার অন্ধকার সরে যায়। রোজই একটা নতুন ভোর আসে, তবে সব ভোরই সুন্দর নয়। এই অস্থি মা গঙ্গার বুকে ভাসিয়ে দাও। কেউ ফিরে তাকাবেন না, এবার উঠে চলুন। আরে ফিরোজ, কি খবর? পাক্কা 500 বছর পর। হ্যাঁ, তুই তো সালা ফাটিয়ে দিয়েছিস রে। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। তোর এই গুণটা আছে আমি জানতাম না তো। ফিরোজ আহমেদ বনেদি মুসলিম পরিবারের একমাত্র সন্তান, ব্যবসায়ী। ফিরোজের বাবা জাহির আহমেদ দীর্ঘ বছর পক্ষাঘাতগ্রস্ত, শরীরের নিচ অংশ সম্পূর্ণ অকেজো। খুব চেষ্টায় ডান হাতটা মাঝে মধ্যে ওঠে নামে। পিতা পুত্রের এত সুন্দর সম্পর্ক আমি খুব কম দেখেছি। ফিরোজ, তোকে নিয়ে ইদানিং আমার একটা নতুন উপলব্ধি হয়। জীবনের প্রচুর দায়িত্বের পাশাপাশি আমাদের থিয়েটারের প্রবল চাপটাও তুই বয়ে বেড়াস কি করে? মানিকদার হাত ধরে থিয়েটারে এসেছিলাম। এখন ফিরোজের সহযোগিতায় থিয়েটারের পাশাপাশি চলচ্চিত্র আমার জগৎ। ফিরোজের সহযোগিতায় বিদেশের মাটিতে আমি পা রেখেছি। সময়টা হু হু করে ছুটছিল। আমার বহু ছবি পুরস্কৃত হয়েছে। কয়েকটা বছরই পাল্টিয়ে গেল আমার জীবনযাত্রা। মান, সম্মান, যশ, প্রতিপত্তি সব সব আমাকে এখন ঘিরে থাকে। আমার গল্পের হিরো আপনার আমার মতন একজন সাধারণ মানুষ। সেও বেচু বাবু। আপনি খবর বেচেন, আমি ছবি বেচি, সেও কিছু একটা বেচে। সেই বেচতে গিয়ে সে ভনিতা করে, কম্প্রোমাইজ করে, নোংরামি করে, ঠকায়। এর জন্য যন্ত্রণা পায়। আপনি কি বলবেন? রোজকার এই যন্ত্রণার নাম বামপন্থী হতাশা। টেলবি। কি আশ্চর্য! ছবিটা দেখে আমার যা মনে হয়েছে তা আমি বলতে পারবো না।
কি মনে হয়েছে আপনার? কি মনে হয়েছে? প্লিজ টেল মি। বাম হতাশার ছবি কোথায় মনে হয়েছে? না মানে ছবিটা তো একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। নেই নেই নেই, আপনি ওটা আপনি দেখছেন, আপনি খুঁজে নিচ্ছেন। শুনুন, আমার এই ছবি নিয়ে আমার মনে হয় মিডিয়াকে আর কিচ্ছু বলার নেই। ইটস এনাফ। নিন, আমার শরীরও ভালো নেই, আমি উঠছি। সেদিন অযথাই মাথাটা গরম করে ফেললাম। মিডিয়ার সামনে ড্রাঙ্ক অবস্থায় আমার বসাটা উচিত হয়নি। আশ্চর্য, আজ গ্রুপে এত নতুন নতুন ছেলে মেয়ে, তুই অন্তত ওদের কথা একবার ভাব। আরে ওরা তোকে স্যার বলে ডাকে, আর তুই কি মেসেজ দিচ্ছিস? আর শোন, নিজেকে এইভাবে শেষ করার থেকে একবারে শেষ হয়ে যাওয়া ভালো। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ বেটার ফর ইউ। পৃথিবীর সব বাবা মায়ের স্নেহস্পর্শই কি একরকম? বহুদিন বাদে আবার যেন আমি সেই স্পর্শই পেয়েছিলাম। আমার একাকিত্ব অথবা আমার অতৃপ্তি, এই সব কিছু নিরাময়ের একটা ওষুধ ফিরোজরা খুঁজে পেয়েছিল। আমার বিয়ে দিতে হবে। এই বয়সে বিয়ে? দিনগুলো সব এলোমেলোভাবে যাচ্ছিল। ঠিক সেই সময় আচমকা একদিন তোমার সাথে দেখা। মনে আছে রবি? বাদ দে, ও মদ ফুটছে একবারে শেষ হয়ে গেছে। ওই যে মদের বোতল হাতে দেখতে পাচ্ছিস? মদের বোতল হাতে চলছে অবস্থা। যেদিন টিভিতেও দেখাচ্ছিল, সে কি অবস্থা! খবর দেখি সুন্দর লোকটা, ভালো। আরে আরে দেখি দেখি, আপনি উঠুন, আমি তুলে দিচ্ছি। আপনি উঠুন না। আপনি এখানে বসে কি করছেন? দিন, গাড়ি চাবিটা দিন। পরিচয়ের শুরু। ঝড়ের বেগে দিনগুলো এগিয়ে যাচ্ছিল। যত কাছে আসছিলাম বুঝতে পারছিলাম এক রাশ নৈরাশ্য ঘিরে ধরেছে ওকে। এরই মাঝে হঠাৎ একদিন বিয়ের প্রস্তাব রাখলো। এক্সকিউজ মি, আমার মনে হয় কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে রবি দেবী। শীর্ষেন্দুবাবু কোনোদিনই বিয়ের ব্যাপারে রাজি ছিলেন না। ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রস্তাবটা উনি রাখতে বাধ্য হন। আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাই না মিসেস রায়। যা বলার তা শীর্ষেন্দুবাবুই বলবেন। পরিষ্কার বুঝতে পারছি আমি বাধা পড়ে যাচ্ছি। রুবি একটা মিষ্টি মেয়ে। আমার সাথে ওর জীবনটা জড়িয়ে আমি ওর জীবনটাকে নষ্ট করতে পারি না। ও কেন যে বোঝে না। ইদানিং রুবি ও ফিরোজের মতন বলে, সমাজের ক্ষতটাই দেখিয়ে দেওয়া আমার কাজ, সারানো নয়। হয়তো তাই। এরকম একজন মানুষকে বাগে আনা একা আপনার পক্ষে সত্যিই খুব কষ্টকর ছিল। আপনি সাহায্য নিলেন ফিরোজ এবং রুকসানার। ওরাও হাতে চাঁদ পেল। কেননা বন্ধুকে সাত পাকে বাঁধার
একটা চেষ্টা তো ওদের ছিলই। আপনি ফিরোজের কথায় শীর্ষকে আরও সময় দিলেন। ওর কাজ এবং যন্ত্রণা দুই আন্তরিকভাবে ভাগ করার চেষ্টা করলেন, সফলও হলেন। আপনাদের বিয়ে হলো, কিন্তু বছর 3 ঘুরতে না ঘুরতেই আবার সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল, তাই না মিসেস রয়? কিন্তু কেন এমন হলো? তখন সমাজের পরিস্থিতিটা ভীষণই চেঞ্জ হয়ে যাচ্ছিল। শিল্প থেকে কৃষি, এই নিয়ে তখন চারিদিকে স্পর্শকাতর অবস্থা। পুলিশের গুলি চলল, রক্তে লাল হলো মাটি। এই ধর্ম সংস্কারের দোহাই দিয়ে আমাদের এদেশে সতীদাহ প্রথা হয়নি? সেটা কি খুব পুণ্যের কাজ ছিল? না, অবশ্যই না। আচ্ছা, একটা সভ্য মানুষ হিসাবে আপনি কি ওটাকে সাপোর্ট করেন? না, অবশ্যই না। তাহলে আসলে মজাটা কোথায় জানেন তো? আঙুলটা ঠিক যার দিকে তুলেছেন, রাগটা তাদের। সো অ্যাট এনি কস্ট মেয়েটাকে শিক্ষা দিতে হবে। আর আসল ব্যাপারটা, ওই ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এই নিয়ে সেরম কোনো রাজনৈতিক হইচই হলো না। কিন্তু আমি একজন মানুষ হিসাবে এটাকে মেনে নিতে পারিনি। এটা আসলে কিছু ধর্মের মুখোশ পরা ধান্দাবাজদের ধান্দা মেটানো হলো। আমি জানি না এই দৈন্যতার কবে শেষ হবে। নিশ্চয়ই শেষ হবে ফিরোজবাবু। আমরা মানুষ, সমস্ত দৈন্যতা কাটিয়ে আমরা আবার মানুষের পাশে এসে দাঁড়াবো। আমাদের আজকের অনুষ্ঠান মুখোমুখি এখানেই শেষ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্য প্রযোজক ফিরোজ আহমেদ। আমরা আবার আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠান নিয়ে হাজির থাকব। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার। জানিস, আজকেই কিছুক্ষণ আগে মানিকদার সাথে কথা হচ্ছিল ওপরে। মানিকদা বলছিল প্রতিবাদ আসবে, ভেঙে পড়লে আমাদের চলবে না, এগিয়ে যেতে হবে। দেখবি একদিন সব বাধা ভেঙে হুড়মুড় করে আমরা সব ঘরে ঘরে ঢুকে পড়ব। মিরাকাল, মিরাকাল ফিরোজ। আজকে তাই হয়েছে। প্রতিটা ঘরে ঘরে তুই ঢুকে পড়েছিস, দরকার ছিল। এই সময় এটা ভীষণ দরকার ছিল। মানিকদা জিন্দাবাদ, মানিকদা আমার রায়ে। সে রাতে শীর্ষর প্রবল জ্বর এলো, অদ্ভুত সব কথা বলতে লাগলো। ফিরোজকে ডাকো, ঝড় উঠেছে দেখতে পাচ্ছ না? বাবার যত্নে রাখা রেড বুকসের পাতাগুলো সব উড়ে যাচ্ছে রবি। ধরো। ও আচ্ছা, সে তো একদম ঠিক কথা। ব্যাপার কি জানেন, আপনার যুক্তিগুলোকে খণ্ডন করার মতন কোনো যুক্তিমশাই আমার কাছে নেই। দর্শক দর্শক দর্শকই সব। আসলে আসলে ওইসব ওরকমভাবে বেরিয়ার করবেন না। গুড ফিল্ম আর ব্যাড ফিল্ম সে তো নিশ্চয়ই। এই দেখুন, একদম ভুলে গেছি। আপনার মতো মানুষকে সেই থেকে বসিয়ে রেখে আমি বক 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 করে যাচ্ছি। আচ্ছা, আপনি কি নেবেন, চা না কফি? কফি হতে পারে, তবে একটু কড়া। আচ্ছা 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 আচ্ছা, একটু কড়া করে। ওকে, ঠিক আছে, আপনি একটু বসুন। আমি ওপর থেকে ছোট্ট একটা রাউন্ড দিয়ে আসছি। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ, কেমন দেখলেন শীর্ষকে? হ্যাঁ দেখলাম বলতে, এই ধরনের মানুষেরা একটু একটু আবেগপ্রবণ হন। বাইরে থেকে দেখলে এদের ঠিক বোঝা যায় না,
ভেতরে মানুষটা কিন্তু ভীষণ সফট। ও তাই? ছোট্ট একটা শিশুর মতো। কোনো ওষুধ ফষুধ আমি কিছু দিচ্ছি না, প্রেসক্রাইবও করছি না, প্রেসক্রিপশন কিছু দেবো না। বরং আমি বলবো ওনাকে নিয়ে একটু ঘুরে আসুন, দেখবেন নেশাটা যেন না করে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে, চলো। এরপরেই কি তাহলে বাইরে যান? না, সেই মুহূর্তে ঠিক হয়নি। কেন? সুযোগ পাইনি। প্রস্তুতি নেওয়ার আগেই একটা ঘটনা ঘটে যায়। টানা 3 দিন পর পাওয়া গেল নাট্যাভিনেতা ফিরোজ আহমেদের দেহ। দুষ্কৃতীরা কেড়ে নিলেন তার মূল্যবান জীবন। বাংলা নাট্য জগতে নেমে এলো ভারাক্রান্ত এক কালো দিন। পাশাপাশি প্রশাসনিক সূত্রে খবর, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে গাড়ি চোরা কারবারিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রয়াত আহমেদের গাড়ির কোনো হদিশই পাওয়া যায়নি। ফিরোজ আহমেদের মৃত্যু শীর্ষেন্দুবাবুকে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করে দিয়েছিল। ডায়েরি বলছে, দিনের পর দিন নেশার মধ্যেই ডুবে থাকতেন তিনি। নেশাগ্রস্ত অবস্থাতেই লিখছেন, পুলিশ প্রশাসন তোমরা সবাই লায়ার। ফিরোজকে খুন তারাই করেছে যাদের প্রয়োজন ছিল ফিরোজের কণ্ঠকে স্তব্ধ করার। সরকার, বিরোধী পক্ষ, সকল রাজনৈতিক দলকেই ফিরোজের মৃত্যু উপহার দেওয়ার জন্য জানাই লাল সালাম। আপনারা ভোট বাক্সের পেছনে ছুটুন, আমি বরং ততদিন পর্যন্ত আকণ্ঠ পান করে যাই যতদিন পর্যন্ত না আমার চিরনিদ্রা আসে। তুমি দাঁড়াও, দাঁড়াও। যাবে না বলছি। কেন এখানে এসেছো? কি চাও তুমি? তোমার মতো বুদ্ধিজীবীদের আমার দরকার। আর লজ্জা করছে না? শ্রেণী শত্রু বলছিস? দিন খাওয়া মানুষগুলোকে খুন করছিস। রোজ ওই চাষের জমি থেকে নিরীহ চাষিগুলোকে টেনে নিয়ে জঙ্গলের অন্ধকারে নিয়ে গিয়ে হত্যা করছিস। তাদের মাটির বাড়ি থেকে টেনে নিয়ে এসে খুন করছিস। তাদের মা বোনদের ইজ্জত দিচ্ছিস, তাদের লুট করছিস, আর বলছিস শ্রেণী শত্রু। কি ভেবেছিস আমাদের ভয় দেখাবি? বাংলার ছেলে মেয়ে আমরা শোন, ছায়ায় বুকে খেলা করে। চর মারি, তার পরিবর্তে 10 চর আমরা ঘুরিয়ে দিই। পালাচ্ছিস কোথায়? সরটা কর।
কোথায় কি আছে শেষে। মাঝে মাঝে নীরবতা বড় অসহ্য লাগে, তবুও থমকে যেতে হয়। আমাদের বলার মতন আর কিছুই থাকে না। যাই হোক, অ্যাসাইলামের শীর্ষেন্দুবাবু কতদিন ছিলেন মিসেস রয়? মাস 5। ইমপ্রুভমেন্ট হচ্ছিল? লাস্টের দিকে স্বাভাবিকই হয়ে এসেছিলেন প্রায়। এখন প্রশ্ন হলো, একটা প্রায় সুস্থ মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেলেন কোথায়? হসপিটাল থেকে কিডন্যাপ অসম্ভব। তার মানে মানুষটা নিজে থেকেই কোথাও চলে যান। আর যদি তাই যান, তাহলে প্রশ্ন হলো কেন? অভিমান, নাকি আবার নতুন করে কোনো মানসিক যন্ত্রণা? তা এমন কিছু তো আমি টের পাইনি। হসপিটালে রোজ যাতায়াত ছিল? হ্যাঁ। শীর্ষেন্দুবাবুর মিসিং এর দিনটা কত তারিখ ছিল মিসেস রায়? 24শে ডিসেম্বর। ভোরবেলা হাসপাতাল থেকে ফোন আসে। ডায়েরিতে এক জায়গায় লিখছেন, 24শে ডিসেম্বর আমার জীবনে একটা বিশেষ দিন। বিশেষ দিন কেন মিসেস রায়? আমার জন্মদিন। কি? আমার জন্মদিন। ভুল। সম্পূর্ণ ভুল। ওই দিনটা শুধু আপনার জন্মদিন বলেই বিশেষ দিন নয়। আমার মনে হয় ওটা শীর্ষেন্দুবাবুর জীবনেও একটা চূড়ান্ত দিন। আপনার, আমার, অভিকবাবুর, এ রাজ্যের সমস্ত মানুষের কাছেই একটা চূড়ান্ত দিন। কেননা ওই দিনটাতেই মানুষটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে প্রতিবাদ করে, নিঃশব্দ প্রতিবাদ। অদ্ভুতভাবেই একটিও কথা না বলে সে আমাদের সবার মাঝখান থেকে নিজেকে সরিয়ে নিল, আর আপনাকে দিয়ে গেল একটা নতুন জীবন গড়ার সুযোগ, আপনার জন্মদিনের উপহার। আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। 24শে ডিসেম্বর নয় মিসেস রায়, 23শে ডিসেম্বর রাত 10টায় হসপিটালের নিয়ম অনুসারে প্রত্যেকটা পেশেন্টকে শুইয়ে দেওয়া হয়। সে নিয়ম থেকে শীর্ষেন্দুবাবুও বাদ যান না। রাত 10টায় হসপিটালের মেন গেটে তালা পড়ে। এই যে এবার তো ঘুমোতে হবে। আচ্ছা, আজকে কত তারিখ? 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর? কেন? না, এমনি। দেখো,
আমি তো 15টা দিন পরেই চলে যাব। আমার যন্ত্রণা আর সহ্য করতে হবে না, তাই না? তুমি বরং আজকে এইটা আমাকে আর ফুটেও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু যেন একদম জানতে না পারে। ও তুমি নিশ্চিন্ত থাকো, ওই পাগলের ডাক্তারকে আমি আর কিচ্ছু বলছি না। ঠিক ঠিক। অসম্ভব, এসব কি শোনাচ্ছেন আপনি? আষাঢ়ে গল্প ভাবছেন? গল্প হলেও সত্যি। আপনি যাকে গল্প বলছেন সেটি একটি নিখোঁজ মানুষের ডায়েরির কথা, মারাত্মক এভিডেন্স। যাই হোক, সেদিন যখন শীর্ষেন্দুবাবু এ বাড়ি থেকে বেরিয়ে যান তখন কাঁটায় কাঁটায় ঘড়িতে 12টা। হ্যাঁ, ওনাকে পাঠিয়ে দিন। तेईस तारीख रात 11:30-12টা নাগাদ তুমি কি দেখেছো রামলাল? रात को खाना खाने के बाद दादा बाबू হাসপাতাল থেকে ছেড়ে দিল কি? হ্যাঁ, ছেড়ে দিয়েছে। আপনি ভালো আছেন তো? হ্যাঁ রামলাল, ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। বলছি, হ্যাঁ হ্যাঁ, আমার একটা উপকার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জরুর জরুর, বলুন বলুন। আমাকে 50টা টাকা দেবে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আনছি। আপনি একটু দাঁড়ান, আনছি। দাদাবাবু নিন। এটা তুমি কাল সকালে নিয়ে নিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। जाके देखिए जी, बौदी उठा क्या? हाँ रुक, हम फिर से देख के आता है, रुक। दादा बाबू तबीयत ঠিক আছে তো? কিছু বলবে না আমাকে? দাদা
আসুন, শীর্ষেন্দুবাবুর লেখা শেষ কিছু কথা আর এই গোলাপ নাটি আপনার জন্য। একটা বিশ্বাসভঙ্গের গল্পের শেষে আর কিছুই বলার থাকে না। চেনা মুখগুলো অচেনা হয়ে ওঠে হঠাৎ, নিমেষে রং পাল্টায় তারা। ক্ষমতার লোভ কোথাও লালা ফেলে, সেই লালা লাভাস্রোতের মতন পুড়িয়ে দেয় সব আশা ভরসা। মানুষ আবার মানুষের রক্তে নিজের বিজয় পতাকা পুঁততে চায়। অসংখ্য কান্না, অসংখ্য উল্লাস ধ্বনিতে যখন চাপা পড়ে, তখন মনুষ্যত্ব ধাক্কা খায়, বিশ্বাস ভঙ্গ হয়, কিছুই বলার থাকে না। কোথাও একটা ঝোড়ো হাওয়া পাক খেতে খেতে মারণমুখী হয়েছে, ভেঙে চুরে সব তছনছ হয়ে যাবে বুঝি। রেড বুকসের জীর্ণ পাতায় লেগেছে ঝড়ের দাপট, সামনের ঘন অন্ধকারে আজ শেষ হবে বুঝি সব। কোথাও একটা বিশ্বাস আজও যেন মৃদু শ্বাস ফেলছে নীরবে। আমার বিশ্বাস বুকের পাঁজর জেলে সে খুঁজে নিয়ে আসবে ওই জীর্ণ পাতার শাড়ি। বিশ্বাসভঙ্গের চোরা স্রোত যখন ঘর বার সব একাকার করে দেয়, তখন আবার কোথাও বিশ্বাস উঁকি মারে বুকে। তখন মার্কস, লেনিন অথবা গান্ধী সরণির বাঁকে থমকে যেতেই হয়, বুক ভরা আশা নিয়ে বলতেই হয়, ভয় পেও না কমরেড, আবার দেখা হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।